তা সেই দিন সেই হাতিয়ারগড়ের অন্ধকার ঘরের 4টে দেয়ালের মধ্যে গাঁয়ের একটি মেয়ে শুধু পালিয়ে আসেনি, পালিয়ে এসেছিল অষ্টাদশ শতাব্দীর প্রাণলক্ষ্মীও। মাঠে ঘাটে একদিন যেই লক্ষ্মী বায়ু হয়ে, অগ্নি হয়ে, জল হয়ে ঘরে ঘরে ক্ষুধা তৃষ্ণা কামনা বাসনা মিটিয়েছে, পৌষের শিশির হয়ে, বৈশাখের রৌদ্র হয়ে, নীড়ের শান্তি হয়ে, গৃহকোণের স্নেহ, পিতার আশীর্বাদ, মায়ের বাৎসল্য, স্বামী স্ত্রীর প্রেম হয়ে শতাব্দীর পর শতাব্দী প্রাণরস জুগিয়েছে, তার বুঝি শেষ হলো? একদিন ধর্মপাল দেবপালের দেশে যে সূর্য উঠেছিল, বখতিয়ারের আবির্ভাবে সেই সূর্যই বুঝি মধ্য আকাশে ভাস্বর হয়ে উঠেছিল। তারপর তখনও মানুষকে ঘর ছেড়ে বেরোতে হয়নি। গৌড়ের সিংহাসনে বাংলার প্রাণলক্ষ্মী নিরাপদেই ছিল সেই দিন। 50 বছরের ইলিয়াস শাহী বাদশাহ বাংলার বুকে অচল অটল হয়ে বসেছিল। হিন্দুদের হিন্দুত্ব বজায় ছিল, তবু গৌড়ের সুলতানদের তাতে কিছুই এসে যায়নি। গঙ্গা যমুনার মধ্যে সপ্তগ্রামে এসে জাহাজ ফিরত। 3 দিনারে দুগ্ধপতি একটা গরু, 1 দিরহামে 8টা মুরগি, 2 দিরহামে একটা ভেড়া, আর 2 দিনারে 30 হাত মুসলিম, আর নগদ একটা মোহর দিলে সুন্দরী একটা মেয়ে বাঁধি। যারাই এখানে এসেছে তারা সস্তার বহর দেখে অবাক হয়ে গেছে। এখানে চাঁদ উঠেছে রাত্রে, আর ধানের খেতে, বাড়ির চালে আর রাজার প্রাসাদে তা সমান হয়ে ছড়িয়ে পড়েছে। অম্বুবাচীর দিন সিদ্ধান্ত বারিধিরা শাস্ত্রের নির্দেশ দিয়েছেন, রোজার দিন নির্দেশ দিয়েছেন মৌলানা মৌলবীরা। হাঁচি কাশি টিকটিকি চামচিকে নিয়ে জন্ম মৃত্যু বিবাহ নিষ্পন্ন হয়েছে নির্বিঘ্নেই। শোক দুঃখ আনন্দ নিয়ে জীবন এগিয়ে গেছে অব্যাহত। কিন্তু তখনও প্রাণলক্ষ্মী চঞ্চল হয়নি। দোল দুর্গোৎসব চড়কের গাজনে বারবার উজ্জীবিত হয়েছে বাংলা সেই প্রাণরস। কিন্তু এইবার প্রথম নিরুদ্দেশ হয়েছে সেই মরালি। বাবুদের 5 মহলা গড়বন্দি বাড়িতে এসে সে উঠল এইবার। কেউ জানতে পারল না, না মাধবঢালি, না হরিপদ, না গোকুল, না শোভারাম, না উদ্ধব দাস, না কান্ত, না বশির মিয়া। কেউ নয়। মহেদিনেশার, মনসুর আলী, হরিপদ, নয়ন পিসি, এমনকি ছোট মশাইও জানতে পারলেন না। সবাই তখন ঘুমিয়ে অজ্ঞান অচৈতন্য। হঠাৎ শেষ রাত্রির দিকে বড় বৌরানী ছোট মশাইয়ের ডাকে দরজা খুলে দিলেন। কি হলো, তুমি কখন এলে? এই এক্ষুনি। মির্জাফর আলীর সঙ্গে দেখা হয়ে গেল। ফিরিঙ্গি হলওয়েল সাহেবও ছিল সেখানে। জগৎ শেঠজি কি বললে? ছোটমশাই বললেন, আমি সব কথা খুলেই বললুম। আমি একলা নয়, মির্জাফর সাহেবও রেগে আছে নবাবের ওপর। ওকেও সরিয়ে দিয়েছে কিনা নিজামত থেকে, আর সেই জায়গায় নিজের শালা মোহনলালকে করেছে সিপাহী সালার। বড় বৌরানী বললেন, তা সে তো হলো, কিন্তু এইদিকে পরোয়ানার কথা কি বললে? জগৎ শেঠজি সব শুনলেন, তারপর বললেন, এসব মহেদিনেশারের কাণ্ড, নবাবকে বলবো। বড় বৌরানী রেগে গেলেন, বললেন, নবাবকে বলবে? নবাবকে বললে কি হবে? কিছুই হবে না। বললে না কেন? যে নবাব ইয়ার বক্সিদের কথায় চলে তাকে বলে লাভ কি হবে? পরের মেয়ে মানুষের দিকে যাদের লোভ, তাদের হাতে রাজ্য পড়েছে। আজকেও তো ডিহিদার ফৌজের সেপাই পাঠিয়েছিল। কি বললে? কি আবার বলবে, সেই পুরনো পরোয়ানা। আমি মুর্শিদাবাদে গিয়েছি, জানতে পেরেছে নাকি? বড় বৌরানী বললেন, ডায়মশাইয়ের হাতে পরোয়ানা দিয়ে গেছে। মাধবঢালিকে জিজ্ঞেস করেছিল ছোট মশাই কোথায়, সে বলে দিয়েছে তুমি ঘুমিয়ে পড়েছ। তখন নায়েবমশাইকে গিয়ে পরোয়ানাটা দিয়েছে। আমি মুর্শিদাবাদে গিয়েছি তা কেউ জানে না তো? না, কে আবার জানবে? কেউ জানে না। তাহলে এখন কি হবে? তাহলে যে কি হবে তাই কয় মাস ধরে ভাবছেন ছোট মশাই। আবওয়াব মাত আর নজর, এর সঙ্গেই যা কিছু সম্পর্ক নবাবের। প্রাসাদের সুখ সুবিধের দায়িত্ব সব জমিদারদের। নবাবের তা দেখবার দরকার হয় না, দেখবার সময়ও নেই। ডিহিদার, ফৌজদার, পরগনাদার এরা আছে বটে, কিন্তু সে তো শুধু নবাবের স্বার্থ দেখতে।
জমিদারদের স্বার্থ দেখতে হবে তাদের নিজেদেরই। তা একদিন খাতাপত্র শুদ্ধ তলব করেন খাজাঞ্চি মশাইকে। বলেন, বড় মশাইয়ের সময় যেমন চলছিল সব তেমনই যেন চলা চাই খাজাঞ্চি মশাই। জগা খাজাঞ্চি বলে, কিন্তু তেমন যে আর চলছে না। এখন যেসব আইন কানুন বদলে যাচ্ছে, প্রজারাও যেসব একটু জো পেলে চলে যাচ্ছে কলকাতায়, সেখানেই সব সেপাইয়ের কাজ দিচ্ছে ফিরিঙ্গিরা। তা নবাব সরকারকে নালিশ করেছ? আমাদের উকিল বরদা মজুমদারকে চিঠি লিখে দাও তুমি, কিংবা সুবেদারের কাছে নালিশ পেশ করতে বলো তাকে। খাজাঞ্চি মশাই বলে, তাতে কিছুই হবে না। আগে হতো আর এখন হবে না কেন? শুনছি লড়াই বাঁধবে। লড়াই? হাতিয়ারগড় থেকে সব খবর প্রথম দিকে পাওয়া যেত। তারপর যেইবার মুর্শিদাবাদ গেলেন নজর পুন্নাহের সময়, সেখানে গিয়ে সব খবর পেলেন। ফরাসিদের সঙ্গে ইংরেজদের ঝগড়ার কথা শুনলেন, মির্জাফরের সঙ্গে নবাবের ঝগড়ার কথা শুনলেন, উমিচাঁদের ব্যাপার শুনলেন, ওয়ার সাহেবকে নিজামতে ধরে নিয়ে এসে অত্যাচারের কথাও শুনলেন। তারপর নিজের পরোয়ানার কথাও জানলেন। ডিহাদারকে দিয়ে মহেদি নেসারি এই কাণ্ডটা করিয়েছে। ডাকলেন, গোকুল। গোকুল পেছনেই ছিল। বললেন, যা তো, নায়মশাইকে একবার ডেকে নিয়ে আয় তো। রাত তখন বুঝি পুইয়ে আসছে। বজরায় সারা রাত ভালো করে ঘুম হয়নি, সমস্ত শরীরটা টনটন করছে। ওইদিকে অন্ধকার ঘরের মধ্যে রাত্রি তখনও আকাশ পাতাল ঘুরে বেড়াচ্ছে। ঝনাত করে চাবি তালার শব্দ হতেই দরজা খুলে গেল। দুর্গা বললে, ভয় পেয়েছিলি নাকি মুখপুরি? যখন বলেছি তোকে বাঁচাবো তখন কোনো ভয় নেই তোর। ছোট বউরানীকে তাই বললুম। মরালি জিজ্ঞেস করলে, ছোট বউরানী শুনে কি বললে? বললে, দেখিস দুর্গা, যেন সর্বনাশ না হয়, বড় বউরানী যেন না জানতে পারে। আমি বললাম, ও আমি ঠিক সামলে নেব। এই নে, তোর জন্য ছোট বউরানীর কাছ থেকে শাড়ি চেয়ে নিয়ে এসেছি। চেলি ছেড়ে এটি পর। কিছু খাবি? খিদে পেয়েছে? মরালি তখন সত্যি চোখে জল এসে গেছে। সত্যি এমন করে কি তার কথা ভাবে? দুর্গা আবার বললে, এক্ষুনি তোর বরকে তোর কাছে এই ঘরে এনে দিতে পারি, দেখবি? মরালি অবাক হয়ে গেল। জিজ্ঞেস করলে, কি করে? কিন্নর সাধন করে। কিন্নর সাধন মন্তর পড়লে তোর বর এক্ষুনি এসে পড়বে এখানে। মরালি বললে, না দুর্গাদি, তোমার দুটি পায়ে পড়ি, বরের কাছে আমি আর যাব না। দুর্গা বললে, দূর, তোর ওই বর কেন রে? সেই বর, সেই কলকাতার বর। দেখবি, কিন্নর সাধন মন্তর পড়লেই সেই বর এসে একেবারে এই ঘরের মধ্যে হাজির হবে। এসেই তোকে প্রাণেশ্বরী বলে জড়িয়ে ধরবে। তখন দুজনে গলাগলি জড়াজড়ি করে শুয়ে থাকবি। মরালি বললে, কিন্তু আমার বড় ভয় করছে দুর্গাদি, যদি কেউ দেখে ফেলে। দেখতে পাবে কেমন করে? এই ঘরে কি কেউ আসে? এই দিকে কেউ মারায় না, খিড়কির পুকুরের দিকের এই ঘর। এখানে চেঁচিয়ে বললেও কেউ টের পাবে না। তোকে আমি এখানে ভাত এনে দেব, তুই থাকবি, খাবি, ঘুমোবি, তোর বড় থাকবে, তুইও থাকবি। মরালি কি যেন ভাবতে লাগলো আবার। দুর্গা বললে, তোর বর তো এখন এই অতিথিশালায় উঠেছে, এই আমার অতিথিশালায়। কোন বর? তোর কলকাতার বর লোক। তুই রোজ একটু, আমি ডেকে আনছি। এই ছোট মশাইয়ের অতিথিশালায়? হ্যাঁ লো হ্যাঁ, এইখানে এসেই উঠেছে। ওই বুড়ো ঘটকটা, নাপিত আর তোর বর। দাঁড়া, আমি এক্ষুনি ডেকে আনছি। এই বলে দুর্গা চলে গেল। যাবার সময় আবার দরজায় তালা লাগিয়ে দিয়ে গেল। মরালির যেন মনে হলো সব নিস্তব্ধ হয়ে এলো চারিদিকে, সব চুপচাপ। জানালার পাশে কোথায় বুঝি একটা ঝিঁঝি পোকা শুধু শব্দের করাত দিয়ে বিকট শব্দ করতে করতে সেই অন্ধকার চিরে খান খান করে ফেলছে। এইসব অন্ধকার রাত্রেই মুর্শিদাবাদের নবাবের বিরুদ্ধে যত ষড়যন্ত্র মুখর হয়ে ওঠে। মতিঝিলের ওপর একটা দোদুল্যমান বাতাস বুঝি এইসব রাতেই কেঁপে কেঁপে প্রহর ঘোষণা করে। মেহেদিনেসার, ইবলিস, মোহাম্মদ ইয়ারজান, শাফিউল্লাহ সাহেবেরা তখন তাদের কোটর থেকে বেরিয়ে ফোনা তুলে ধরে আকাশে।
তারা নবাবকে পরামর্শ দেয়, কলকাতা একেবারে সোনায় মোড়া জাহাপনা। কলকাতা লুট করলে চাঁদি জহরত আর মোহরের কোনো কিফায়েত হবে না। তারা বলে, জাহাপনার চারিদিকে দুশ্মন। ওইদিকে জাহাপনার মাস্তুতো ভাই শওকত জং, আর এইদিকে ঘসেটি বেগম সাহেবারা আর ফিরিঙ্গিরা। সকলকে ঠান্ডা করে মসনদে বসে মেহফিল করবেন। তারা বলে, আর মেয়ে মানুষ যে না, তাও আমরা জাহাপনাকে জোগাড় করে দেব। নবাব সরফরাজ খাঁর 1500 বাদী বেগম ছিল, জাহাপনারও অভাব হবে না জেনানার। একটা ফৌজি বেগম গেছে যাক, আমরা জাহাপনাকে আরও হাজার হাজার ফৌজি বেগম জোগাড় করে দেব। নায়েবমশাইয়ের হাত থেকে তখন পরোয়ানাটা নিয়ে ছোটমশাই পড়ছেন। বদরগাহ রসুল নিয়ামত উসুল কনিন্দাবান্দের নবাব মির্জা মোহাম্মদ মনসুরুল মুলুক সিরাজউদ্দৌলা শাহ কুলি খান বাহাদুর নিবাং জং আলমগীর বজনগি তোমার খেয়োর খবি দারুদ সুরাতে বান্দার খোয়ের খবিশোধ। পড়তে পড়তে যেন হাত কাঁপতে লাগলো ছোটমশাইয়ের। মনে হলো তিনি যেন আর দাঁড়াতে পারছেন না, মাথাও ঘুরতে লাগলো। পাশে গোকুল ছিল, নায়েবমশাইও ছিল। তারা হঠাৎ ছোটমশাইকে ধরে ফেললে। আর ওইদিকে কলকাতার কেল্লার মধ্যে হলওয়েল সাহেবও রেড়ির তেলের আলোর সামনে কেদারায় বসে ডেসপ্যাচে লিখে চলছে। বাঙালি হিন্দুরা সব আমাদের পক্ষে আছে জানবেন। কলকাতায় এসে তাদের অবস্থাও ভালো করে দিয়েছি আমরা। তারা জানে আমরা তাদের টাকা কড়ি কেড়ে নিই না, দেনার দায় তাদের খ্রিস্টান করি না, কাজ করিয়ে ন্যায্য দাম দিই তাদের। বেগার দিতে হয় না এখানে। শহরটা তাই অনেক বেড়ে গিয়েছে, কারণ সবাই জানে আমরা শুধু এইখানে ব্যবসা বাণিজ্য করতেই এসেছি। নবাবের মা আমিনা বেগমও আমাদের সঙ্গে মাল বেচাকেনা করে। উমিচাঁদ আমাদের দলে, নদিয়ার রাজা কিষানচন্দর আমাদের দলে। সম্প্রতি মির্জাফর আলী খাঁকে কমান্ডার ইন চিফের চাকরি থেকে নবাব তাড়িয়ে দিয়েছে। এখন সেও আমাদের দলে চলে এসেছে। সেদিন আমি ব্যাংকার মহাতাব জগৎ শেঠের বাড়িতে গিয়ে লুকিয়ে দেখা করে এসেছি। সেখানে হাতিয়ারগড়ের রাজা হিরণ্যনারায়ণের সঙ্গেও দেখা হয়েছে, সেও আমাদের দলে। তার ছোট রানীকে জোর করে নবাব হারামে পাঠাবার জন্য ডিহিদার পরোয়ানা পাঠিয়েছিল, তাই সেও আমাদের দলে যোগ দিতে রাজি হয়েছে। আগে কলকাতায় পাকা বাড়ি কেউ বানাতো না, পাছে টাকা হয়েছে মনে করে কেউ কুনজর দেয়। এখন কিছু কিছু পাকা বাড়ি হচ্ছে। নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে রেভিনিউ আদায় হতো 4000 টাকা, এখন বেড়ে 17,000 টাকা উঠেছে। ট্যাক্স বাবদ আরও 90,000 টাকা আয় হচ্ছে। আমরা সইয়ে সইয়ে আদায় করছি। নবাবদের মতো জোর জবরদস্তি করি না। আমরা নবাবদের মতো কাফেরদের কাছ থেকে বেশি ট্যাক্স নিই না। আমরা মুসলমান হিন্দু দুই দলকে সমান চোখে দেখি, তাই আমাদের উপর হিন্দুরা খুব খুশি। নবাবের যারা বিশ্বাসী আমির ওমরাহ, তারাও নবাবের ধ্বংসই চায়। এই বাঙালিদের স্বভাবই এইরকম, এদের কাউকে বিশ্বাস করা যায় না, তাই খুব সাবধানে কাজ করতে হচ্ছে। আমরা এদের বলেছি যে আমরা ব্যবসাদার মানুষ, ব্যবসা করে টাকা কড়ি পেলেই আমরা খুশি। মসনদে কে বসবে তা নিয়ে আমরা মাথা ঘামাই না। এই বাঙালিরা এত বোকা যে এরা আমাদের সেই কথা বিশ্বাস করেছে। দুর্গা হঠাৎ দৌড়তে দৌড়তে আবার ঘরে ঢুকেছে। ঢুকেই হাঁপাতে লাগলো। মরালি বললে, কি হলো দুর্গা দিদি? সর্বনাশ হয়ে গেছে রে। অতিথিশালার দিকে যাচ্ছিলুম তোর বরকে ডাকতে, হঠাৎ এক কাণ্ড হয়ে গেছে। কি কাণ্ড? ছোটমশাই হঠাৎ মুর্শিদাবাদ থেকে বাড়ি ফিরে নায়েব কাছারির কাছে অজ্ঞান হয়ে গেছে। বড় বৌরানী তাই শুনে নিচে নেমে আসছে। তারপর একটু থেমে বললে, তুই চুপ করে বস, আমি আসছি। এই বলে দুর্গা আবার দরজা বন্ধ করে বাইরে চলে গেল। কি রে তুই? মতিঝিল থেকে বেরিয়ে হঠাৎ কান্তর সঙ্গে দেখা। বসির মিয়া কান্তর চেহারা দেখে অবাক হয়ে গেছে। চেহারা শুকিয়ে একেবারে চামড়া হয়ে গেছে। তোর শাদি হয়ে গেছে? সেদিন যে শাদি করতে গেলি? না ভাই, আমার দেরি হয়ে গেল যেতে, আর অন্য বরের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে তারা। কি আর করব, সেখান থেকে কলকাতায় গিয়েছিলাম,
আমার সেই চাকরিটাও আর নেই, তাই তোর খোঁজেই মুর্শিদাবাদে এলুম। সে ভালোই করেছিস, একটা নৌকরি খালি আছে, 6 টাকা তলব। হাতিয়ারগড়ে যেতে হবে তোকে। হাতিয়ারগড়ে? হাতিয়ারগড়েই তো বিয়ে করতে গিয়েছিলাম আমি। তাহলে আবার যা। কি কাজ? বশির মিয়া বললে, বলছি তোকে সব, আমার সঙ্গে আয়, সবই বলবো। হাতিয়ারগড়ের রানী বিবিকে সঙ্গে করে নিয়ে আসতে হবে তোকে। সচ্চরিত্র পুরকায়স্থর লজ্জাও নেই, আবার খাতাপত্র নিয়ে পুটলি ঘাড়ে করে অন্য জায়গায় ঘটকালি করতে যায়। হাঁটতে হাঁটতেই যায়। আবার কোথাও কোনো সরাইখানা থাকলে সেখানে রাতটার মতন জিরোয়। আর যেখানে কোনো জমিদার বাড়িতে অতিথিশালা থাকে সেইখানে 1-2 বিশ্রাম করে আবার বেরিয়ে পড়ে। আজিমাবাদ হয়ে রাজমহল গিয়ে একেবারে সুতি পর্যন্ত চলে যায়। তারপর সেখান থেকে মুর্শিদাবাদ, জঙ্গি, অগ্রদ্বীপ হয়ে গঙ্গার ওপারের গাজীপুর পর্যন্ত, কিংবা বর্ধমান থেকে বীরভূম পর্যন্ত গিয়ে মাঝখানে বক্রেশ্বর হয়ে পূবে কাশিমবাজার, তারপর রামপুর, বোয়ালিয়ার দক্ষিণে হাজরাহাট দিয়ে করতোয়ার তীর ঘেঁষে ঘেঁষে শেরপুর মোর্চা পর্যন্ত যায়। বর্ধিষ্ণু একটা গ্রাম দেখলেই একটু জিরিয়ে নেয়, একে ওকে ডেকে জিজ্ঞেস করে, আপনাদের গায়ে ভালো পাত্তর টাত্তর আছে নাকি মশাই? কিন্তু যারা খবরটা পেয়েছে তারা বলে, না বাপু, তোমাকে দিয়ে ঘটকালি করাবো না। কেন আজ্ঞে, আমি কি দোষ করলুম? দোষ করো নাই? হাতিয়ারগড়ের শোভারাম বিশ্বাসদের মেয়েটার কি সর্বনাশটাই করলে বলো দেখিনি? তার ইহকালও গেল, পরকালও গেল। সচ্চরিত্র বোঝে খবরটা জানাজানি হয়ে গেছে। এই খবর জানাজানি হতে বেশি দিন লাগে না। এক সরকার থেকে আরেক সরকারের লোক যায়, নৌকো যায়, হাতি যায়। সচ্চরিত্র চলতে চলতে হয়তো একেবারে কেষ্টনগর চলে গেছে। কেষ্টনগরে অতিথিশালা আছে, যজমানও কিছু আছে সেইখানে। তবুও কেষ্টনগরের রাজবাড়িতে খাওয়াটা বেশ ভালো দেয়। নবদ্বীপের রাজা, ব্রাহ্মণ পণ্ডিতদের খাতিরটা হয় ভালো মতন। কেষ্টনগরের কাছাকাছি এলে লোকে খেপায়, বলে, এই সচ্চরিত্র। তা ছেলে ছোকরাদের কথায় না খেপলেই তো ল্যাঠা চুকে যায়। কিন্তু না, সচ্চরিত্র খেপে ওঠে, খেপে গিয়ে দৌড়য়, তাদের পেছন পেছন তাড়া করে, বলে, তবে রে হাড় হাবাতির দল। কিন্তু ছেলে ছোকরাদের সঙ্গে পারবে কেন সচ্চরিত্র? তারা দৌড়তে দৌড়তে কোথায় গিয়ে লুকিয়ে পড়ে, তখন আর কাউকেই দেখতে পাওয়া যায় না। আর এমনি করেই দিন কেটে যায় সচ্চরিত্রের। এমনি করে শোভারামের মেয়ের বিয়ের ব্যাপারটা ভুলতে চেষ্টা করে সে। তারপর কেষ্টনগর থেকে শিবনিবাস, শিবনিবাস থেকে মোল্লাহাটি, মোল্লাহাটিতে গিয়ে হয়তোবা একটা পুকুরের ধারে গাছের ছায়ায় বসে জিরিয়ে নেয়। তারপর পোটলাটা মাথায় দিয়ে নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়ে। সেই দিন সচ্চরিত্র একেবারে ধড়মড় করে উঠে পড়েছে। কে কে যেন ডাকলে আমাকে। মনে হলো যেন দূরে কার পালকি যাচ্ছে। পালকির দরজাটা খোলা। তাকে কেউই ডাকেনি। পালকির বেহারাদের হুমহাম শব্দেই হয়তো তন্দ্রাটা ভেঙে গেছে। হয়তো বা কোনো জমিদার হবে, যাচ্ছে কেষ্টনগর রাজবাড়িতে। ভালো পাত্রের সন্ধান পেলেও পাওয়া যেতে পারে। তাড়াতাড়ি গিয়ে রাস্তার উপর দাঁড়ালো। কে যায় গো, কে? পালকি বেহারারা ঘেমে নিয়ে উঠেছে। খুব যে গেদা হয়েছে গো, বলি কে আছে ভেতরে? তবুও কেউ উত্তর দিলে না। তা সচ্চরিত্রকে সবাই চেনে, পাগল ছাগলের কথায় কেউ উত্তর দেয় না। খুব খিদে পাচ্ছিল, পেটের ভেতর নাড়ি ভুড়িগুলি বাটনা বাড়তে শুরু করেছে। পুটলিটা নিয়ে আবার হাঁটতে শুরু করলে সচ্চরিত্র। মোল্লাহাটির শ্রীধর বাড়ুজ্জে মশায়ের একটা ছেলে ছিল, বহুদিন আগের কথা। ছেলে তখন সবে জন্মেছে, প্রায় 9 বছর হয়ে গেল। সেই পাত্রটির সন্ধানে গেলে হয়। তাই পুটলিটা নিয়ে সচ্চরিত্র উঠে পড়লে, উঠে আবার পথ চলা শুরু করলে। হঠাৎ দূর থেকে আবার দেখা গেল সেই পালকিটা আবার আসছে। পালকিটা পাশ দিয়ে চলে যাবারই কথা। সচ্চরিত্র রাস্তার একপাশে সরে দাঁড়ালো। কিন্তু অবাক কাণ্ড,
পালকিটা সামনে এসেই থেমে গেল। শিবনিবাসের পথটা কোন দিকে গো কর্তা? সচ্চরিত্র বললে, কেন বলতে যাব শুনি? আমার কথার উত্তর দিয়েছিলে তোমরা? আমি ঈশ্বর ইন্দবর ঘটকের পুত্র, ঈশ্বর কালীবর ঘটকের পৌত্র। হঠাৎ পালকির ভেতর থেকে একটা মুখ বেরোতেই সচ্চরিত্র একেবারে মাটিতে মাথা ঠেকিয়ে করজোড়ে বলে উঠল, ছোট মশাই আপনি? ওদিনকে মার্জনা করবেন হুজুর। হাতিয়ারগড়ের ছোট মশাইয়ের হয়তো তখন অত কথা শুনবার সময় ছিল না। চেহারাটা কেমন যেন শুকনো শুকনো। গরমকাল। ছোট মশাইকে হাতিয়ারগড়ে অনেকবার দেখেছে সচ্চরিত্র। ছোট মশাইয়ের অতিথিশালাতেও গিয়ে অনেক দিন রাত কাটিয়ে এসেছে। ছোট মশাইয়ের মতো ভালো মানুষ কটা আছে বাংলাদেশে? আর শুধু ছোট মশাই বা কেন, বড় মশাইকে তো চিনত সচ্চরিত্র। রথের সময়, পুণ্যাহের সময় নতুন কাপড় দিতেন তিনি। সেই সব দিনের কথা সচ্চরিত্রের মনে আছে। ছোট মশাই বললেন, শিবনিবাসের রাস্তাটা জানো তুমি? আগে শিবনিবাসের রাস্তা আমি চিনব না? আমি হলাম গে ঈশ্বর ইন্দবর ঘটকের পুত্র, ঈশ্বর কালীবর ঘটকের পৌত্র। ওইসব কথা থাক, আমার এখন সময় নেই। শিবনিবাসে যাবার সোজা রাস্তাটা কোন দিকে গেলে পরে? তুমি গেছো ওদিকে? আগে এই তো শিবনিবাস থেকেই আসছি। ওখানে মহারাজ কেষ্টচন্দ্র আছেন, তস্যমন্ত্রী কালীপ্রসাদ সিংহ মশাই আছেন, গোপাল ভাঁড় মশাই আছেন, রায়গুণাকর কবিভূষণ ভরতচন্দ্র আছেন। আমি গেলুম, মহারাজ আমাকে 5টি টাকা দিলেন। আমাকে খুব স্নেহ করেন কি না? আর আমি তো জেসে ঘটক নই ছোট মশাই, ঈশ্বর ইন্দবর ঘটকের। ওইসব কথা শোনবার বোধহয় সময় ছিল না ছোট মশাইয়ের। বিহারাদের ইঙ্গিত করতেই তারা চলতে লাগল। সচ্চরিত্র চেঁচিয়ে বলে উঠল, আগে সোজা নাক বরাবর গিয়ে বাঁ দিকে মোড় নিবেন। সেখানে চুয়োডাঙ্গার মধ্যে পড়ে ইচ্ছামতির পাড় ধরে একেবারে। ছোটমশাই শুনতে পেলেন কিনা কে জানে, পালকিটা হনহন করে চলে গেল। আহা, ছোটমশাইকে ভালো করে পথটা বলে দেওয়াই হলো না। সচ্চরিত্রর মাথার মধ্যে সব সময় যেন চরকির পাক চলছে। শোভারামের মেয়ের বিয়ের পর থেকেই জিনিসটা হচ্ছে। আর সেই যুগ নেই। এখন যেন ঘটক দেখলে ঠাট্টা করে সবাই, যেন ঠাট্টার বস্তু সচ্চরিত্র। আমি বলি মরছি পেটের জ্বালায়, আর সবাই ঠাট্টা ধরে নিয়েছে। তা কুলসিল মিলিয়ে মৈলগোত্র যাচাই করে বিবাহ দেওয়া কি যার তার কাজকর্তা? আমার পিতা হলেন ঈশ্বর ইন্দবর ঘটক, পিতামহ কালীবর ঘটক। হঠাৎই পেছন থেকে কে একজন নবাবী নিজামতের লোক একেবারে চেঁচিয়ে উঠেছে, এই পণ্ডিত, পণ্ডিত! এ তো মহা মুশকিলে পড়া গেল। সচ্চরিত্রকেও চেনে নাকি? আমার পিতা ঈশ্বর ইন্দবর ঘটক, আমার পিতামহ কালীবর ঘটক। পরিচয় দিতে দিতে জীবন দুর্বিষহ হয়ে ওঠে। নবাবীকে তাই প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে। আরে আমি রে বাবা, আমি কোথায় যাই তাতে তোমাদের কিসের দরকার বাপু? তুমি নিজে চাকায় তেল দাও না ভাই সাহেব। আর আমি পণ্ডিত নই, আমি ঘটক। ঘটককারিকা আমার মুখস্থ। চলো, মেহেদি নেসার সাহেব তলব দিয়েছে, চলো। সচ্চরিত্রের বুকটা ধক করে উঠেছে মেহেদি নেসার সাহেবের নাম শুনে। এরপর কেঁচোর মতো হয়ে গেল সচ্চরিত্রের মুখখানা। সেপাইটার পেছন পেছন যেতে হলো। মোল্লাই ধরলে মসজিদ পর্যন্ত নিয়ে গিয়ে তবে ছাড়বে। আর কোথা দিয়ে যে কোথায় নিয়ে যাচ্ছে তা কে জানে। জিজ্ঞেস করবার সাহস পর্যন্ত নেই সচ্চরিত্রের। পুটলিটা বগলে করে একেবারে নদীর ধারে নিয়ে গেল। ঘাটে নৌকো বাঁধা, ভেতরে মেহেদি নেসার সাহেব আর সঙ্গে ইয়ার বক্সি সবাই আছে। নৌকোর সামনে যেতে সচ্চরিত্র ঢিপ করে একটা প্রণাম ঠুকে দিলে। মেহেদি নেসার মদ খেলেও কাজের কথা ভোলে না। জিজ্ঞেস করল, হ্যাঁ রে পণ্ডিত, সড়ক দিয়ে পালকি করে কাউকে যেতে দেখেছিস তুই? দেখেছি হুজুর। মেহেদি নেশা শুধু একলা নয়, ইবলিস সাহেব, সাফিউল্লাহ সাহেব, ইয়ারজান সাহেব, নবাবের সব সাগরেদরা হুল্লোড় করছে ভেতরে। বহুত আচ্ছা পণ্ডিত, বহুত আচ্ছা। ইবলিস সাহেব বললে, ওকে একটু দারু দাও নেশার মিয়া, পণ্ডিতের গলাটা শুকিয়ে গেছে ইয়ার।
দারু খাবি পণ্ডিত? গলা ভিজিয়ে নিবি? তা শুধু মদ নয়, ভেতর থেকে মাংসের গন্ধও আসছে। হো হো করে সবাই হেসে উঠল কথাটায়। সচ্চরিত্র কাপড়টা দিয়ে নাকটা চাপা দিলে। গন্ধেতে পেটের নাড়ি ভুঁড়িগুলো পর্যন্ত বমি হয়ে আসছে। তা পালকিতে কে ছিল দেখেছিস? আগে হ্যাঁ জানাব। কে? হাতিয়ারগড়ের ছোট মশাই হুজুর। এই বলে সচ্চরিত্র বুঝলে বলাটা ঠিক হয়নি। ছোট মশাইয়ের কী ক্ষতি করবে কে জানে। তা কোন দিকে গেল? ততক্ষণে একজন সত্যি সত্যি গেলাসে মদ ঢেলে টলতে টলতে সামনে নিয়ে এসে মুখে দেয় আর কি। আরেকজন মাংসের বাটিটা নিয়ে এসেছে খাওয়াবে বলে। সচ্চরিত্র তখন মুখে কাপড় চাপা দিয়ে আছে। কোনো রকমের মুখ ফাঁক করে বললে, ওসব আমি খাই না হুজুর, আমি হিন্দু হুজুর। মেহেদী নেশা জিজ্ঞেস করলে, শিগগির বল, জমিদার বাচ্চা কোন দিকে গেল? তাহলে গোশ খাওয়াবো না, আর না বলতে পারলে তোকে গোশ খাইয়ে দেব। আগে হুজুর, জমিদার বাবু মোল্লাহাটের দিকে গেল। মোল্লাহাট? হ্যাঁ হুজুর, মোল্লাহাটের রাস্তা জিজ্ঞেস করলেন আমাকে, আমি তাই রাস্তাটা বলে দিলুম। কে জানে কি যে সদ্বুদ্ধি উদয় হলো সচ্চরিত্রের মনে। ছোটমশাইয়ের অতিথিশালায় অনেক দিন আশ্রয় পেয়েছে সচ্চরিত্র। হয়তো শিবনিবাসের নাম করলে কোনো সর্বনাশ হবে ছোটমশাইয়ের, কে জানে। এই মিথ্যে কথায় কোনো পাপ নেই। তা মোল্লাহাটার নাম শুনে যেন খানিকটা নিশ্চিন্ত হলো সবাই। নৌকা আবার মোল্লাহাটার দিকেই ফিরল। মোল্লাহাটে পৌঁছতে রাত পুইয়ে ভোর হয়ে যাবে, কিন্তু ইয়ার যান ছাড়লে না। বললে, পণ্ডিত বড় উপকার করেছে, তাহলে পণ্ডিতকে একটু দারু খাইয়ে দে ইয়ার, পণ্ডিতের গলা ভিজিয়ে দে। তারপর সে এক কাণ্ড। তিনজনে মিলেই সচ্চরিত্রকে জাপটে ধরলে। তারপর নাকের কাপড়টা খুলে দিয়ে একজন মুখটা হাঁ করে মদ ঢেলে দিলে। গলা দিয়ে কিছুতেই ঢোকে না, তার উপর আবার একজন মাংস নিয়ে মুখের মধ্যে পুরে দিয়ে বললে, খা পণ্ডিত, খা খা খা। সচ্চরিত্রের মনে হলো মাথাটা যেন তার ঘুরছে। হাত থেকে ঘটককারীর পুটলিটা মাটিতে পড়ে গেল। বোধহয় তার তখন আর জ্ঞানই নেই। সেই টাটা করা রোদ, সেই দুপুরবেলা মাথার ব্রহ্মতালু ভেদ করে যেন প্রাণটা বেরিয়ে আসতে চাইল বাইরে। আর সঙ্গে সঙ্গে সবাই হো হো করে পয়সার যে ঘাসি হেসে উঠল। হঠাৎ অনেকক্ষণ পর জ্ঞান হতেই চোখ তুলে দেখলে কে যেন তার মাথায় জল দিচ্ছে। চিনতে পারলেন না লোকটাকে। এক মুখ পাকা দাড়ি, বেশ বুড়ো মানুষ। সচ্চরিত্র চোখ চাইতেই লোকটা বললে, এমন গরমে কি বেরোতে হয় বাবা? মাথা ঘুরে পড়ে তো যাবেই। তবু কথা বলছে না দেখে লোকটা বললে, আমি এখানকার মসজিদের ইমাম সাহেব বাবা, আমার মসজিদে হেঁটে যেতে পারবে? সচ্চরিত্রে তখনও ভয় যায়নি। বললে, ইমাম সাহেব? ওরা কোথায়? ওরা কারা বাবা? নামটাও উচ্চারণ করতে ভয় হচ্ছিল সচ্চরিত্রে। পাশেই বমি পড়ে রয়েছে তার। এতক্ষণে গন্ধটা যেন নতুন করে নাকে লাগল। মনে পড়ল সব ঘটনাগুলো। রাম রাম, থুথু। সচ্চরিত্র ছেলে মানুষের মতো হাউ হাউ করে কেঁদে ফেললে। আমার সর্বনাশ হয়ে গেছে ইমাম সাহেব, আমার জাত গেছে, আমার সব গেছে। এই বলতে বলতে কান্নায় আর কথা বলতে পারলেন না সচ্চরিত্র। ইমাম সাহেব এই অঞ্চলের বহু পুরনো লোক, এইসব জিনিস তার দেখা আছে। নদী থেকে জল তুলে এনে সচ্চরিত্রের মাথায় দিতে লাগল। সচ্চরিত্রের কান্না যেন কিছুতেই আর থামতে চায় না। আমার যজমানদের কাছে আমি মুখ দেখাবো কেমন করে ইমাম সাহেব? শিবের নিবাস বোধহয় শিবনিবাসও। মহারাজ কৃষ্ণচন্দ্র যখন কোথাও যাবেন, একলা যাবেন না, সঙ্গে পরিষদরাও যাবে। লোকে বলতো মহারাজ তো মহারাজ, নদী আর কৃষ্ণচন্দ্র মহারাজ। উদ্ধবদাস কতবার ছড়া কেটেছিল কৃষ্ণচন্দ্রকে নিয়ে। একবার মহারাজ ডেকেছিলেন, বলেছিলেন, লোকটাকে একবার আনিস তো আমার কাছে। উদ্ধবদাস গিয়েছিল। তা মহারাজ রসিক লোক, বললেন, তারপর তারপর? কার লেখা? তোমার?
উদ্ধব দাস বললে, আগে হ্যাঁ মহারাজ, এই অধীনের রচনা। তারপর আবার গাইতে শুরু করলে। উদ্ধব দাসের গান শুনে সেইবার খুব ভালো লেগেছিল মহারাজের। পাশে মন্ত্রী কালীপ্রসাদ সিংহ বসেছিলেন। তিনি বললেন, ওর আরেকটা গান আছে, সেইটি শোনাও তো দাসমশাই, তোমার সেই ছড়াটা। উদ্ধব দাস বললে, তবে শুনুন আগে শোভার কথা। বলি, এই বলে উদ্ধব দাস আরম্ভ করলে। রায়গুণাকর ভারতচন্দ্র শুনেছিলেন, সভাকবি। তার মুখ দিয়েও হাসি বেরোলো। বললেন, বাহ, বেশ বেশ। উদ্ধব দাস আবার আরম্ভ করলে। মহারাজ কৃষ্ণচন্দ্রও খুব খুশি। বললেন, রায়গুণাকর, এ যে তোমাকেও হার মানালে হে। উদ্ধব দাস আবার গাইতে শুরু করেছে, আর সঙ্গে সঙ্গে যারা শুনছিল সবাই বলে উঠল, আহা, বেশ বেশ। তারপর মহারাজ কৃষ্ণচন্দ্র হঠাৎ ডাকলেন, ও গোপালবাবু, গোপালবাবু। গোপালবাবু এতক্ষণ একপাশে মুখ চুন করে শুনছিলেন, একটা কথাও বলেননি। কৃষ্ণচন্দ্র বললেন, লোকে তোমাকে ভাঁড় বলে গোপালবাবু, কিন্তু উদ্ধব দাস যে তোমাকে হারিয়ে দিলে দেখছি। উদ্ধব দাসের তখন উৎসাহ বেড়ে গেছে। বললে, তাহলে আমি একটা ছড়া বলবো রাজামশাই, বলুন তো দেখি কি উত্তর হয়। সূর্যবংশ জন্ম তার অজ রাজার নাতি, দশরথ পুত্র বটে নয় সীতাপতি, রাবণের অরিনয় লক্ষণের জ্যেষ্ঠ, ভনে কবি উদ্ধব দাস হেঁয়ালির শ্রেষ্ঠ। বলুন তো প্রভু কি। মহারাজ গোপালবাবুর দিকে চাইলেন। বললেন, বলো গোপালবাবু, উত্তর দিতে হবে তোমাকে, নইলে তোমার চাকরি আর থাকবে না। গোপালবাবু একটুখানি ক্ষীণ হাসলে। তারপর বললেন, আগে ভরত। উদ্ধব দাস বললে, তাহলে আরেকটা বলুন দেখি, কেমন বিদ্যে আপনার দেখি। পিতৃগৃহে লজ্জাবতী থাকে অতিশয়, কিন্তু পরগহে গেলে সে ভাবনা রয়। মুখেতে করিলে তারে জুড়ায় পরাণ, সভাস্থলে সবাকার রাখো এ সম্মান। রমণী কুলেতে তার কর্ম ভালো জানে, কি নাম তাহার প্রভু বল মমস্থানে। গোপালবাবু, চুপ করে রইলে কেন? বলো, উত্তর দাও। মন্ত্রী কালীপ্রসাদ সিংহ বললেন, আমি বলবো? পান। তুমি হেরে গেলে গোপালবাবু, উত্তর দিতে পারলে না। গোপালবাবু বললেন, তাহলে আমিও একটা বলি, উত্তর দাও তো হে। অলি অলি পাখিগুলি গলি গলি যায়, সর্ব অঙ্গ ছেড়ে দিয়ে লোক খুবলে খায়। উদ্ধব দাস বললে, প্রভু, এ তো সহজ প্রশ্ন, ধোঁয়া। মহারাজ খুব খুশি। বললেন, তুমি একটা চাকরি নেবে উদ্ধব দাস আমার কাছে। উদ্ধব দাস গান গেয়ে উঠল, আমি রব না ভব ভবনে। মহারাজ চাকরকে ডাকলেন, ওরে বৈকুণ্ঠ, এই উদ্ধব দাসকে কিছু খেতে দে। কিছু খেতে ইচ্ছে করছে? খিদে পেয়েছে? কি খাবে? উদ্ধব দাস বললে, আগে মুগের ডাল। কালীপ্রসাদ সিংহ হঠাৎ তাড়াতাড়ি কাছে ঘেঁষে এলেন, কানে কানে বললেন, তিনি এসেছেন। কার যেন আসার কথা শুনেই মহারাজ চমকে উঠলেন। অনেকদিন এইসব ষড়যন্ত্রের মধ্যে ছিলেন না, এইসব আগে করা গেছে। কয় মাস থেকেই ভালো লাগছিল না কিছু। দিল্লির বাদশার সঙ্গে আপোষ করে চলতে চলতেই জীবনটা কেটে গেল। আবার এখন মুর্শিদাবাদের নবাবকে নিয়ে ওরা ঘোট পাকিয়ে তুলেছে। যেন অনিচ্ছার সঙ্গে বললেন, চলো, আমি আসছি। আমরা শুনছিলাম বিমল মিত্রের লেখা উপন্যাস বেগম মেরি বিশ্বাস। আজ শুনলাম চতুর্থ পর্বটি। আমার গল্প পাঠ যদি আপনাদের পছন্দ হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ, ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন। খুব শীঘ্রই আসছি আগামী পর্বটি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।